রামমূর্তি স্থাপনের বিষয়ে সনাতনীদেরকে কঠিন হুঁশিয়ারি দিলেন বীর প্রতীক হাসিনুর রহমান। বলেন, মূর্তি যদি বানাতে হয় তাহলে মন্দিরের ভিতরে থাকবে, বাইরে কোনো মন্দির স্থাপন করতে দিব না। রাম মন্দির আপনি অন্য কোথাও বানান, আমার ধর্মে আঘাত দিবেন না। আমাদের সাথে সম্পর্ক ঝামেলা হলো মূর্তি দিয়ে। আপনি মন্দিরে মূর্তি রাখেন, মন্দিরের ভিতরে, বাইরে না, পরিষ্কার। আমাদের বিস্তারে শুরু করি, কোনো ধান পাবেন না। আমরা এই মন্দির বিশেষটা নিয়ে যাবো গাইবান্ধা মহাদারের ওখানে। আপনার বুঝ থাকলে দৌড়ে থাকবেন। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং এইটা মোকাবেলা করার কার্যকরী পদক্ষেপটা কি, উপায়টা কি, এটা নিয়ে আমার কথাটা। শুরুতেই আমি একটা হিন্দু সেলের বক্তব্যটার সামনে আনলাম, ওই যে গাইবান্ধা মূর্তি নির্মাণ নিয়ে। বাংলাদেশ ভারত রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে গাইবান্ধার পলাশবাড়িতে রামমূর্তি নির্মাণ ইস্যুকে কেন্দ্র করে। এই ঘটনা এখন শুধু স্থানীয় নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার জন্ম দিয়েছে। দুই দেশের অবস্থান, রাজনৈতিক মন্তব্য এবং ধর্মীয় বিশ্লেষণ সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই মুহূর্তে গাইবান্ধার পলাশবাড়িতে রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এই যে হরিদাস চন্দ্র 2010 সালে তিনি ঢাকা শহরে এসি মেকার ছিলেন, এসি তৈরি করতেন, এসি সারতেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে গাইবান্ধা পলাশবাড়িতে কোটি কোটি টাকা ব্যয় করে রাম মন্দির নির্মাণ করছে পলাশবাবু। দর্শক, এই রাম মন্দিরের আড়ালে বাংলাদেশ নিয়ে ভয়ঙ্কর চক্রান্ত করছে হরিদাস বাবু। এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। এই যে হরিদাস চন্দ্র 2010 সালে তিনি ঢাকা শহরে এসি মেকার ছিলেন, এসি তৈরি করতেন, এসি সারতেন। 2018 সালে সবজি বিক্রেতা ছিলেন, আর 2022 সালে কোটিপতি বনে যান। ভাই, আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেও একটা ভালো চাকরি করা সত্ত্বেও ভালোভাবে চলতে পারে না ঢাকা শহরে। কিন্তু 18 থেকে 22 সাল 4 বছরের ভিতরে কোটিপতি হওয়াটা এটা কল্পনাতীত অসম্ভব। আপনি এবং তার নামে একাধিক মামলা বিদ্যমান, র্যাবের হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন। তিনি ছিলেন তদানীন্তন সময়কালে শেখ হাসিনার পারিবারিক নাকি তিনি প্রোটোকল অফিসার ছিলেন। মিথ্যা। এই লোকের নাম হরিদাস চন্দ্র। এই হরিদাস চন্দ্র তিনি ময়মনসিংহ এলাকায় তাওহিদ ইসলাম নামে পরিচিত ছিলেন। তাওহিদ ইসলাম এবং তাওহিদ ইসলাম নামের কথা বলে তিনি মুসলিম মেয়ের সাথে বিবাহ করেছিলেন। একটা প্রতারক কতটা প্রতারণা করলেন। ময়মনসিংহে এক নাম, পলাশবাড়িতে এক নাম, এবং তার বাড়ি তো বগুড়া শিবগঞ্জে। 3টা জায়গায় তার 3টা নামে তিনি পরিচিত। তার মানে এই ব্যক্তি আসলে পরিপূর্ণভাবে একটা প্রতারক, এবং তিনি কোনো হীন স্বার্থ চরিতার্থ করবার জন্য পলাশবাড়িতে একটা এজেন্ডা তিনি বাস্তবায়ন করতে চাই। এই এজেন্ডা সম্বন্ধে সরকারকে পরিপূর্ণ সতর্ক থাকতে হবে, নতুবা রাষ্ট্রের কোন সিদ্ধান্ত গ্রহণে সামান্য পরিমাণ ভুল হলেও স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আঘাত আসতে পারে। রামমূর্তি স্থাপনের বিষয়ে সনাতনীদেরকে কঠিন হুঁশিয়ারি দিলেন বীর প্রতীক হাসিনুর রহমান। বলেন, মূর্তি যদি বানাতে হয় তাহলে মন্দিরের ভিতরে থাকবে, বাইরে কোনো মন্দির স্থাপন করতে দিব না। রাম মন্দির আপনি অন্য কোথাও বানান, আমার ধর্মে আঘাত দিবেন না। আমাদের সাথে সম্পর্ক ঝামেলা হলো মূর্তি দিয়ে। আপনি মন্দিরে মূর্তি রাখেন, মন্দিরের ভিতরে, বাইরে না, পরিষ্কার। আমাদের বিস্তারে শুরু করি, কোনো ধান পাবেন না। আমরা এই মন্দির বিশেষটা নিয়ে যাবো গাইবান্ধা মহাদারের ওখানে। আপনার বুঝ থাকলে দৌড়ে থাকবেন। এমন এক মসজিদ বানাবো, মিনার হবে, কয়েকটা বুঝ ওখানে খালি সারাদিন খালি কোরআন হবে, কোরআনের আয়াত করা হবে। আপনি দৌড়ে থাকবেন, আপনার ঘন্টা কেউ শুনবে না। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং এইটা মোকাবেলা করার কার্যকরী পদক্ষেপটা কি, উপায়টা কি, এটা নিয়ে আমার কথাটা। শুরুতেই আমি একটা হিন্দু সেলের বক্তব্যটার সামনে আনলাম, ওই যে গাইবান্ধা মূর্তি নির্মাণ নিয়ে। যখন হাসিনা বিরোধী আন্দোলন হলো, আওয়ামী লীগকে বলা হলো আওয়ামী লীগ হচ্ছে ভারতের দালাল, দেশটা ভারতের কাছে বিক্রি করে দিছে, এই ধরনের একটা অভিযোগ। তো একটা পর্যায়ে যা হোক আন্দোলন হলো, হাসিনা আন্দোলনের মুখে টিকতে পারলেন না, তিনি ইন্ডিয়া চলে গেলেন। এরপরে পরবর্তীতে আন্দোলন যারা করেছেন এর ভেতরে একটা বিরাট গ্রুপ, তারা কিন্তু মিছিল মিটিং করেছেন দিল্লি না ঢাকা, দিল্লি মানে ভারতের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে, 7 সিস্টার্স আলাদা করে দেওয়া হবে, এই ধরনের কথাবার্তা নিয়ে যখন শুরু হয়ে গেল, তখন ওই পার থেকে মানে ইন্ডিয়া থেকে শুরু হয়ে গেল এর প্রতিক্রিয়া। সারা ওয়ার্ল্ডে ইন্ডিয়ার সমস্ত মিডিয়াগুলি একযোগে ফোকাস করলো যে বাংলাদেশে একটা উগ্রবাদের বিস্তার ঘটেছে, মৌলবাদের আস্তানা হয়ে গেছে, জঙ্গিদের আস্তানা হয়ে গেছে, এখানে ইসলামিস্ট টেরোরিস্টরা মানে বাংলাদেশ দখল করছে, ইত্যাদি। তো যাই হোক, সেটা তো হলো, হওয়ার পরে কি হলো সেটা আপনাদের কাছে মানে ক্লিয়ার। পশ্চিমবঙ্গে নির্বাচন হলো, নির্বাচনে বিজেপি জয়লাভ করবে। বিজেপি জয়লাভ করেই কিন্তু এরপরে যে ঘটনাটা ঘটলো, পুরো সীমানার মধ্যে পুরা
হাজার হাজার অলরেডি একটা পরিসংখ্যানে পেলাম 4,500 মানে বাংলাদেশের জনগণ তারা জোর করে ঢুকিয়ে দিয়েছে। এখন সীমান্তের মধ্যে এত উত্তেজনা কল্পনার বাহিরে। আজকে কয়েকদিন থেকে দেখলাম মানে কিছু লোককে এত অমানবিক, এত অবর্ণনীয়, এত মানে কোনো মানুষের সেটা সহ্য করার মতো না। বয়স্ক, নারী, শিশু তাদেরকে একবার বিজেপি ঠেলে, আবার ওই যে ওদের বিএসএফ ঠেলে, এরা এই মাঝখানে নোম্যান্স ল্যান্ডে সেটা দিন রাত এখানে পড়ে আছে। তো আমি টোটাল ব্যাপারটাকে কিন্তু খুব ভালো দেখতেছি না। এরই মধ্যে আপনার মিয়ানমার থেকে তো 24 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দিল। আরাকান আর্মি অলরেডি পুরো 40,000 বর্গ মাইল মুসলমানদের এলাকা ওরা দখল করে অলরেডি সেখানে তারা মানে কবজা করে নিয়েছে। এবং মিডিয়াতে আসতেছে যে কি নিষ্ঠুর নির্মম হত্যাকাণ্ড সেখানে হয়েছে। সেখানে জাতিসংঘ কোনো নিন্দা করে নাই, সেখানে চীনও কিছু বলে নাই, ইন্ডিয়া তো বলেই নাই, কোনো মানবাধিকার সংস্থার কোনো কথা নাই। তো এখন আমি যেটা দেখতে পাচ্ছি এখন টোটাল এই দক্ষিণ এশিয়ার অবস্থাটা, আজকে কেন আমি এই জিনিসটা হঠাৎ করে এত বড় মানে মূর্তি নির্মাণের প্রসঙ্গটা কেন আসলো এই গাইবান্ধাতে, এর কারণটা কি? এরই মধ্যে কিন্তু মানে সীমানায় শুরু হয়েছে কিন্তু প্রচন্ড চাপ। আমি জানি না আসলে এই মূর্তি নির্মাণ মুসলমানরা ঠেকাবেন কেন, বা ঠেকাইতে পারবেন কিনা আদৌ, বা ঠেকানো ঠিক হবে কিনা, বা এই ব্যাপারগুলি তো কেবল মানে একটা নির্দিষ্ট এলাকার ব্যাপার না। এটা একটা এখন কিন্তু আরেকটা ঘটনা আছে কিন্তু জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি মানে করা হয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তো খলিলুর রহমান উনি শুধু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী না, তো উনি এখন মানে প্রায় 195টা রাষ্ট্রের মানে ওই যে জাতিসংঘ অন্তত 1 বছরের জন্য প্রতিনিধি। কাজে এখানে মানবাধিকার লঙ্ঘন, এখানে বাক স্বাধীনতা হরণ, এখানে অন্য ধর্ম সাম্প্রদায়িক উস্কানি, এগুলোর ব্যাপারে ওনাকে জবাবদিহি করতে হবে। কথা হচ্ছে কিন্তু শুধু দিক থেকে কিন্তু আমি যদি হিসাবটা মিলাই, এখানে এই যে মূর্তি নির্মাণের প্রকল্পটা আমাদের অলরেডি বিভিন্ন সংগঠন হুমকি দিচ্ছে, প্রতিরোধ করবে, এই করবে, সে করবে ইত্যাদি। কতখানি করতে পারবে আমি জানি না। আজকের এই আলোচনার প্রসঙ্গটা কিন্তু অন্য জায়গায়। সেটা হচ্ছে এই, আমি পরিষ্কার করে দেখতে পাচ্ছি এই ভূখণ্ডটা, এই বাংলাদেশ, এটা একসময় তো এই বাংলাদেশ এটুকু ছিল না। 55,600 বর্গ মাইলের এই জায়গাটা এটুকু ছিল না। যারা ইতিহাস জানবে তারা জানবে আমাদের যে বাংলা বলতে যেটা বোঝায়, আসাম, আমাদের এই আজকের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, উড়িষ্যাও কিছু আসছিল, এই টোটাল এই এলাকাটা ছিল বাংলা, বঙ্গ। সেই বাংলায় বাংলা ইসলামের আগমন, হজরত শাহজালাল, হজরত শাহপরান, হজরত শাহ মাকদুম, হজরতে আপনার খানজাহান আলী, এ ধরনের সুলতানরা সুলতানি আমলে এবং কি মর্দে মুজাহিদরা, যাদের কাছে শরিয়া এবং মারিফত উভয় ছিল, যারা মুজাহিদ ছিলেন, ওনারা কিন্তু রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই এলাকায় কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করেছেন। এখানে লক্ষ লক্ষ নিপীড়িত নির্যাতিত মানুষ, কেউ বৌদ্ধ ছিলেন, কেউ হিন্দু ছিলেন, কেউ অন্যান্য প্রকৃতি পূজারী ছিলেন, তারাও দলে দলে লাখে লাখে ইসলামের সুমহান আদর্শে তারা মানে আপ্লুত হয়ে তারা ইসলাম গ্রহণ করেছেন। ওকে, এবং ওনাদের সঙ্গেও কিন্তু হাজার হাজার লোক আসছেন, আফগান থেকে আসছেন, ইরান থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। যাই হোক, এটা মানে ওই সময় ওই কালে সারা ওয়ার্ল্ডের এরকম পরিস্থিতি ছিল। তো এখন এই বাংলায় এই ইসলামের যে আগমন হলো, তারপরে আমাদের, আমি বলবো আমাদের সীমাবদ্ধতা, আমাদের কি বলে মানে যারা যে সমস্ত মর্দে মুজাহিদরা এখানে ইসলাম কায়েম করে গেছেন, তাদের সে আদর্শ আমরা ভুলে গেছি, আমরা স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়েছি। তা না হলে তো ব্রিটিশরা আমাদেরকে দখল করে না, তাই না? তো ব্রিটিশদের আন্ডারে চলে যাওয়ার পরে ব্রিটিশদের ষড়যন্ত্রে এই তখন এই বাংলাকে ভেঙে ভেঙে টুকরা করা হয়। বঙ্গভঙ্গ এই আন্দোলন, বঙ্গভঙ্গ আন্দোলনকে যারা জানে তারা জানে, ওই টাইমে ব্রিটিশরা একেবারে পুরো পেন্সিল দিয়ে করা হয়। এরপরে 47-এ একটা ইলেকশন হলো। ইলেকশনের মধ্যে আপনারা জানেন, যারা জানবেন অনেক বই পুস্তকের মধ্যে আছে, এই যে সিলেট, জকিগঞ্জ, আসামের বিরাট অঞ্চলে মুসলিম এলাকাটা আপনার হলো ভারতের সঙ্গে থাকবে নাকি পাকিস্তানের সঙ্গে থাকবে, এটা নিয়ে একটা গণভোট হয়েছে, রেফারেন্ডাম বলা হয়, জনগণের রায়, গণমত। কিন্তু বিপুল সংখ্যক ভোটে পাকিস্তানের পক্ষে থাকার জন্য মত দেওয়া হয়েছে। সিলেট সহ আসামের এই বিরাট এলাকায়, এই করিমগঞ্জ নিয়ে ওই পারে পড়েছে। তো ভোটের রেজাল্ট হবে, ভোটের রেজাল্ট তো মানুষ জানে বাংলাদেশের পক্ষে। এটা কি করলো মিস্টার রেডক্লিফ, আগের দিন এমন একটা মানে কূটবুদ্ধি করলো, কূটবুদ্ধি করে মৌলভীবাজার বাংলাদেশের আন্ডারে থাকতে হবে, কারণ এখানে মানে অধিকাংশ হলো অন্য ধর্মের লোক। আসলে কিন্তু এরা কিন্তু এখানে না, এরা চা বাগানের শ্রমিক, শ্রীলঙ্কা সহ অন্যান্য জায়গা থেকে এদেরকে আনা হয়েছে। এরকম একটা পরিসংখ্যান দিয়ে তারা বলল, শ্রীমঙ্গল যদি বাংলাদেশের সঙ্গে থাকে তাইলে করিমগঞ্জ সহ মানে আসামের ওই অঞ্চলটুকু ইন্ডিয়াতে দিতে হবে। মিছিল হলো, প্রতিবাদ হলো, কোনো লাভ হয় নাই। তাইলে রেফারেন্ডামের কোনো মূল্য রইল না। তাদের পেন্সিলে দাগের ফলে এই করিমগঞ্জ আসাম এই অঞ্চলটা চলে গেল ভারতের পক্ষে। আমি কিন্তু ঐতিহাসিক ইয়েটা বলছি। এখন যেটা, এখন বাংলাদেশ, এখন 71-এ যুদ্ধ হলো, মানে যুদ্ধ হওয়ার পরে আমরা এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 54 বছর পরে এখন পরিস্থিতিটা কি? এখন এখানে ইসলামের একটা উত্থান লক্ষ্য করা যাচ্ছে, ইসলামের আদর্শ, ইসলামের চেতনা। এটা কেন? এটা আমি মনে করি হযরত শাহজালাল, শাহপরান, ওনাদের রক্তের একটা দাম আছে, রক্তের একটা মূল্য আছে। এটা এমনি এমনি এই ভূমি কিন্তু আমি আজকে আপনাদেরকে বলে রাখি, এই ভূমি, এই জায়গাটা, এটা কোনো উগ্রবাদীর ধর্ম ব্যবসায়ীদের আন্ডারেও যাবে না। এটা কিন্তু আজকে থেকে মনে রাখেন, কোনো জালেম, কোনো অত্যাচারী কারো আন্ডারে যাবে না। এটার একটা আধ্যাত্মিক কারণ আছে, যারা আধ্যাত্মিক স্বীকার করেন তারা বুঝেন। এখানে হাজার হাজার মর্দে মুজাহিদ, যাদের বাড়ি আরব ছিল, ইয়েমেন ছিল, পার্সিয়ান ছিলেন, পাঠান ছিলেন, ওনারা কিন্তু রক্ত দিয়ে এখানে আল্লাহর ইসলামের জন্য এরা এসছেন কিন্তু এখানে।
এখানে এই ধর্ম ব্যবসা করে খাওয়ার জন্য ওনারা আসেন নাই, নাহলে হয়তো শাহজালালের সঙ্গী সাথীরা শহীদ হতেন না, সব শহীদ হয়ে গেছেন, এমনও অনেকে সংসারও করেন নাই। তা আজকে আমি যেই মানে প্রসঙ্গটা এখানে সংক্ষেপে বলবো, এখন এই জায়গাটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এটা এখন চীনের কাছে মহা গুরুত্বপূর্ণ, ভৌগোলিকভাবে খুব ইম্পর্টেন্ট জায়গা চীনাদের কাছে, কারণ ইন্ডিয়ার মোকাবেলা করতে তাদের লাগবে। ওরা অলরেডি ওই যে চিকেন নেকের মানে ট্যাকেল দেওয়ার জন্য এখানে অলরেডি আমাদের এটা প্ল্যান করতেছে। ওকে, তাহলে চীনের গুরুত্বপূর্ণ, তো এই জায়গাটা ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ, কারণ 7 সিস্টার এই থ্রেট রয়ে গেছে। সে 71-এ তারা বুঝছে, কিন্তু আচ্ছা 71-এ তারা এই কারণেই তারা সাহায্য সহযোগিতা করছে। ওকে, তাহলে 7 সিস্টার সেভ করার জন্য তাহলে বাংলাদেশে তাদের কর্তৃত্ব আধিপত্য অলরেডি ইদানিং আমরা শুনতে পাচ্ছি। এগুলা যেহেতু ফেসবুকের খবর, মানে সোশ্যাল মিডিয়ায় নিউজ, রংপুরকে তারা মানে কিনে নেওয়ার প্রস্তাব দিচ্ছে তাদের একজন বিশেষজ্ঞ, অর্থাৎ ওই যে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক আছে না, এই ধরনের একজন থিঙ্ক ট্যাঙ্ক, সে সামরিক বেসামরিক বিশেষজ্ঞরা থাকে অনেক। আচ্ছা, তো রংপুরকে কিনে নিতে হবে অথবা রংপুরকে দখল করতে হবে, এই ধরনের কথাবার্তা হইতেছে। তার মানে রংপুরকে নিয়ে যেতে পারলে তাদের যে চিকেন নেক, মুরগির গলার মতো চিকন জায়গা, 17 কিলোমিটার নাকি 13 কিলো, এটাকে বেড়ে হবে হাতির গলা, এরা ওদের কথা 7 সিস্টার নিরাপদ হয়ে যাবে। তাহলে এই ধরনের আলাপ আলোচনা কিন্তু এগুলি হচ্ছে, কিন্তু এগুলো আকাশে বাতাসে না, কিন্তু একেবারে ডকুমেন্টেড এগুলি হচ্ছে। আর আমেরিকা কি করলো, ইউনুসকে দিয়ে একটা চুক্তি করে একটা মারাত্মকভাবে একটা গোলামি চুক্তি, তাহলে আমেরিকার স্বার্থ লাগবে এখানে। আমেরিকা অলরেডি সেন্ট মার্টিন সেখানে বিরাট অবস্থা তৈরি করেছে। তো আমি একেবারে সংক্ষেপে হিসাবটা দিচ্ছি, এখানে আমেরিকার আধিপত্য লাগবে, এখানে ইন্ডিয়ার আধিপত্য লাগবে। ইন্ডিয়ার নানান কৌশল আছে, কিন্তু নানান স্ট্র্যাটেজি আছে, কিন্তু এখানে চীনের আধিপত্য লাগবে, এই জায়গাটুকু লাগবে। মানুষের দরকার নাই, কিন্তু জায়গা, ভৌগোলিক অবস্থানটা এদিকে মানে বঙ্গোপসাগর, এদিকে এমন একটা ভৌগোলিক অবস্থান আমরা এসে দাঁড়িয়েছি। এখন কথা হচ্ছে সবাই কিন্তু অঙ্ক মিলাচ্ছে, অঙ্ক মিলায় না, অঙ্ক করতেছে সবাই, কিন্তু ইকুয়েশন সমীকরণ মিলাচ্ছে। ইন্ডিয়াও বসে বসে মানচিত্র করতেছে, মিয়ানমার আর্মিও মানচিত্র, গতকালকে অলরেডি মিয়ানমারের আর্মির নিক্ষিপ্ত আপনার গ্রেনেডে একটা বাঙালি মারাও গেছে, কিন্তু সেখানে মাঝে মধ্যে ওরা আসে, এখান থেকে আবার বিভিন্ন গোষ্ঠী, মানে এখানেও কিন্তু একটা করিডোর দেওয়ার জন্য প্রস্তাব হইতেছে, কিন্তু মানে এটাকে বলা হয় আপনার মানবিক করিডোর, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলা হয়। তার মানে অস্ত্র দিবে, অর্থ দিবে। তাহলে এখানে কি হচ্ছে কি আসলে, এখানে ভারতীয় আধিপত্যবাদ বলেন, চীনের আধিপত্য, চীন কিন্তু এত মনে করেন না, চীন মুসলমানদের খুব বন্ধু। আমাদের অনেক নেতা দৌড়ে যায় চীনে যায়, এই চীনারাই কিন্তু আপনার হলো মানে উলুমচি, কাশগড়, মানে জিংজিয়াং প্রদেশে কি করেছে এটা দেখেন হিস্ট্রি। এদের ভৌগোলিক স্ট্র্যাটেজি এদের খুব দরকার এই মাটি। তো কাজেই এখানে একটা সমঝোতা হয়েছে, একটা ইন্টারন্যাশনাল সমঝোতা। আমি বলবো আমেরিকা, ইসরায়েল, আপনার হলো চীনও আছে, কিন্তু ইন্ডিয়াও আছে, সবাই মিলে একটা সমঝোতা হয়েছে যে এখানে ইসলামের উত্থান আমরা সহ্য করবো না। এখন কি রংপুর কেটে নেওয়ার পরিকল্পনা, এদিকে হলো চট্টগ্রাম পার্বত্য, শুনলাম যে ফেনী এলাকা তারা মানচিত্র বের করতেছে, মানে চট্টগ্রাম এলাকা আলাদা করে নিয়ে যাবে। তো ভাই সেন্ট মার্টিন নিয়ে যাবে, তাহলে বাংলাদেশটা আসলে অবস্থাটা কি হচ্ছে, এখানে থাকবে কিনা শেষ পর্যন্ত, এখানে বিরাট প্রশ্ন। এটা নিয়ে নানান আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটাররা আবার সেটা বর্ণনা করছে, হিসাব নিকাশ করছে, নানান ধরনের। আমার বক্তব্য আজকে আমি যে কারণে বললাম, আমি কিন্তু এত অঙ্ক মিলানোর জন্য এটা বসি নাই, কারণ অঙ্ক মিলাইতে আমি বসি নাই, ইকুয়েশন মিলাইতে আমি কিন্তু বসি নাই। এটা বলে কি লাভ, এটা তো একেবারে সাদা চোখে দেখা যায়। বাংলাদেশকে মানে কিভাবে নিশ্চিন্ত করা যায় এটার জন্য একটা প্ল্যান হচ্ছে। আমার আজকের যেটা কথা সেটা হলো এটাকে এই আধিপত্যবাদ, দখলদারিত্ব বা এটাকে এই যে সাম্রাজ্যবাদী দখল বা যাই বলেন না আপনি, কিভাবে রোখাবেন, কিভাবে ফেরাবেন, কিভাবে ট্যাকেল দিবেন, কিভাবে রক্ষা করবেন, সোজা কথা এটা হলো আমার বক্তব্য। রক্ষা করার পলিসি, উপায় কারো কাছে কি আছে? আমি হলফ করে বলতে পারি নাই। আমাদের এখানে কোটি কোটি মানুষ কতগুলো আছে, এদের একটা ইমানি চেতনা আছে, উজ্জীবিত হয়, মিছিল দেয়। তারপরে হলো কতগুলি ধর্মীয় দল আছে, এরাও দল করে। বাইতুল মোকাররম আছে একটা মসজিদ, ওখানে সামনে যাইয়া জুমার দিনে মিছিল করে, জ্বালাও পোড়াও ভাঙচুর করে। এতে কিন্তু আমরা উস্তাদ, কিন্তু কি আছে? প্রযুক্তি, কর্মসূচি, ঐক্যবদ্ধতা, নেতৃত্ব, আদর্শ কিচ্ছু নাই। সংখ্যা দিয়া হবে না। আমার কথা হলো অঙ্ক মিলাইতে আমি রাজি নাই। এই অঙ্ক মিলাই দেওয়া যে ইন্ডিয়ায় দখল করব, মিয়ানমারে দখল করব, আমেরিকাই করব, ইসরায়েলেই করব, তারপরে আপনার হলো চীনারা এই করব, এত অঙ্ক আমার দরকার নাই। তো সাধারণ মানুষ সাদা চোখে যেটা দেখতে পাচ্ছে সেটা কি? মিয়ানমারের লক্ষ লক্ষ মুসলমান তাড়াই দিছে, কিছুই করতে পারে না। ইসরায়েলের মানে অল্প ইয়ারা, তারা প্রযুক্তি অস্ত্র দিয়া আমেরিকার সাহায্যে লক্ষ লক্ষ প্যালেস্টাইনিয়ান মুসলমানকে তাড়াই দিছে, দখল করে নিয়েছে। আপনারা জানেন যে সর্বশেষ এই যে দখল করলো আপনার লেবাননের 2000 বর্গ মাইল দখল করে ফেলছে, অলরেডি 5 ভাগের 1 ভাগ। লেবাননের মোট আয়তন 10,400 কত, মানে 2000 দখল করলে আর থাকে না, অলরেডি ইসরায়েল দখল করে নিয়ে গেছে। লেবাননে কি মুসলমান কম ছিল? রক্ষা করতে পারছে? পারে নাই। আমার কথা এটা, সংখ্যার আস্ফালন দেখাইয়া কোনো লাভ হবে না, ইমোশন দিয়ে লাভ হবে না। আমার কথা কিভাবে রক্ষা করা। আজকে দেখেন গাইবান্ধায় এই যে মূর্তি নিয়ে শুরু হয়েছে, মূর্তি বসাবে একদল, আদল যে না বসাতে দেবো না।
আরে ভাই এগুলো তো ইস্যু মাত্র। ওরা বলবে ওদের মানবাধিকার, ওরা বলবে ওদের ধর্মীয় স্বাধীনতা, ওরা মূর্তি বসাবে, তোমরা কেন এটা বাধা দাও? আন্তর্জাতিক আইনে, জাতীয় আইনে, জাতিসংঘের আইনে, মানবাধিকারে সবাই বলবে এই মুসলমানরা মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, এটা ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি। তো তোমরা কিন্তু ফিরে যেতে পারবে না। কিন্তু আমার কথা হলো উপায় কি? এই উপায় নিয়েই আমার বক্তব্য। আমি এই কথাটাই বলতে চাচ্ছি, মোমেনদের সাথে আল্লাহর অঙ্গীকার, আল্লাহর ওয়াদা। মোমেন ছাড়া এই আগ্রাসন বন্ধ করতে পারবেন না। তাহলে মোমেন হইতে হলে কি হতে হবে? 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই হযরত শাহজালাল শাহপরান, ওই হযরত শাহ মখদুম, হযরত খান জাহান আলী, এই যে ওনারা যেই চেতনা নিয়ে আসছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না, করব না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না। 1, 2 আল্লাহর এই বিধান প্রতিষ্ঠার জন্য জিহাদ, জান মাল দিয়ে। ওই দলবাজি না, রাজনীতি না, ধর্ম ব্যবসা না, উগ্রবাদী না, শুধুমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ। এবং একটা সুনির্দিষ্ট কর্মসূচি, যে কর্মসূচি আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। এর থেকে আধা সরে গেলে ইসলামের রশি খুলে যাবে, সাংঘাতিক ব্যাপার। 1 নম্বরে ঐক্য, কোনো দলাদলি চলবে না। অমুক বিএনপি, অমুক আওয়ামী লীগ, অমুক জাতীয় পার্টি, অমুক জামাত, অমুক জাসদ, বাসদ, চরমনাই, খেলাফত, হেফাজত, এবার নিজেরা একদল আরেক দলকে কাফের ফতুয়া দিয়ে রাস্তা নামবা। নো 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 নো। মায়ের খাইয়া ভূত হয়ে যাবা, মায়ের খাইয়া এমন ভূত হইবা, ভূত হইয়া পরে গাছের মধ্যে ঝুলবা খালি। ভূত হয় না মানুষ, হয় না মইরা ভূত হয়ে যাবে। 1 ঐক্যবদ্ধ। 1 নম্বরে ঐক্য, কিসের উপর ঐক্য? তাওহীদের উপর ঐক্য। 2 নম্বরে ডিসিপ্লিন, মিলিটারি ডিসিপ্লিন। এটা কিন্তু আমি এর আগেও বলেছি, কিন্তু আবেগে দিয়ে, আবেগ ভালো কিন্তু যুক্তির উপরে, প্রযুক্তির বাইরে আবেগ দিয়ে কোনো লাভ হবে না। 2 নম্বরে ডিসিপ্লিন, একদম মিলিটারি ডিসিপ্লিন, পুরো জাতি হবে ডিসিপ্লিন। 3 নম্বরে আনুগত্য, একদম মিলিটারি আতায়া, মিলিটারি আনুগত্য। আসমাউ ওয়া আত্তাবিউ, একজন নেতা, আল্লাহ এক, রাসূল এক, নেতা হবেন একজন, বিধান চলবে আল্লাহর। এই হচ্ছে ব্যাপারটা। 4 নম্বরে হিজরত, 5 নম্বরে জান মাল দিয়া জিহাদ করতে হবে। জান মাল দিয়া দিতে হবে, কিন্তু প্রত্যেকটা নারী পুরুষ। নারীরা বলবে আমার সন্তান, স্বামী আমি আল্লাহর রাস্তা দিয়ে দিলাম, হাঁস মুরগি যা পালছি আল্লাহর রাস্তা, আল্লাহর দিনের জন্য, কোনো স্বার্থের জন্য না। এখান থেকে শুরু হবে, হাঁস মুরগি থেকে শুরু হবে, একেবারে শিল্পপতির 1000 কোটি টাকার মালিক, তিনিও কিন্তু এই জানমাল দিতে হবে। ওই জগৎ শেঠের মতো নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করছে, টাকা পয়সার দায়িত্ব ছিল জগৎ শেঠের কাছে। যখন যুদ্ধের টাকা দরকার, তখন জগৎ শেঠ কি করলো? ইংরেজদের পোর্ট উইলিয়াম দুর্গে টাকা পাঠাই দিছে, খরচ করে নাই। তারপর হারিয়ে গেছে কর্নেল ক্লাইভের কাছে, 3500 মাত্র ইংরেজ আর 57,000 নবাবের বাহিনী। হারলো কি করিয়া? এত ইসলামের ইতিহাস না। 5 নাম্বার হলো জিহাদ, জান মাল দিয়ে জিহাদ করতে হবে। এই জিহাদের কোনো ব্যক্তিগত স্বার্থ থাকতে পারবে না। এই জিহাদের ভিতরে কোনো সাম্প্রদায়িক কোনো থাকতে পারবে না, লোভ, ক্রোধ, কাম এগুলো থাকতে পারবে না। নো নো নো। হযরত আলী যে ওই যে জিহাদ করেছেন, মানে আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য, দুনিয়ার একটা ইটের টুকরার আশা নাই। তাহলে এই জিহাদ করতে হবে, তবে তিনি মোমেন। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, তিনি হবেন মোমেন। এই মোমেনদেরকে আল্লাহ সাহায্য করবেন। এই মোমেনদের মানে মোমেন জাতির নেতা হবেন একজন। মোমেন জাতি জান মাল দিয়ে শুধুমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করবে। তারা কঠিনভাবে প্রশিক্ষণ নেবে, মিলিটারি ডিসিপ্লিন যাকে বলা হয়। এদের এই সংগ্রামের ফলে মদিনাতে যেমন 1000 শত্রু মদিনাকে ক্ষতি করতে পারে নাই, ছোট্ট মদিনা রক্ষা হয়েছে। কিন্তু সবাই মিলে পেটে পাথর বেঁধেছে, সোজা কথা, সবাই মিলে 1 বাটি দুধ সবাই ভাগ করে খেয়েছে। ওই প্রেরণা, ওই আদর্শ, ওই চেতনা, তখন রাসূলুল্লাহ সবাইকে নিয়ে প্রতিরোধ রচনা করলেন, মদিনাকে কিছু করতে পারে নাই, পুরো আরববাসী এক হয়েছিল। কিন্তু তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের বাংলাদেশে এমন জায়গা আছে, এক পাশে মন্দির, এক পাশে মসজিদ। মসজিদে নামাজ চলতেছে, মন্দিরে পূজা হচ্ছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। কিন্তু গাইবান্ধার এই রাম মন্দির নির্মাণে কেন মুসলিমরা বাধা দিচ্ছে? আসলে কথাগুলো একটু বুঝতে হবে। গাইবান্ধার পলাশবাড়ির রাম মন্দির যে প্রতিষ্ঠা করেছে, উনি হলেন হরিদাস চন্দ্র দাস। এই হরিদাস চন্দ্র দাস আপনারা সকলেই মিডিয়াতে দেখেছেন যে শেখ হাসিনা থাকতে গ্রেফতার হয়েছিল বিভিন্ন প্রতারণার মামলায়। কিন্তু এই সময় এসে সে এত হাজার হাজার কোটি টাকা কোথায় পেল এই রাম মন্দির নির্মাণ করার জন্য? এইসব প্রশ্নেই মুসলিমদের মনে জট বেঁধেছে। মুসলিমরা বলতেছে তারা রাম মন্দির নির্মাণ করুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। রাম মন্দির নির্মাণের ফাঁদে যেন ভারত যেন বাংলাদেশকে দখল করতে না পারে, কারণ বাংলাদেশ হলো আমাদের মাতৃভূমি। এই মাতৃভূমির 1 ছটাক 1 ইঞ্চিও কাউকে দখল করতে দিব না, এটাই বলতেছে মুসলিমরা। তো প্রশাসনের কাছেও আমরা অনুরোধ করি যে আপনারা একটু খতিয়ে দেখুন, আপনারা একটু যাচাই বাছাই করে দেখুন যে সেখানে কি আসলেই কোনো সমস্যা আছে কিনা। আসলেই কি তারা পূজা করার জন্য, তারা তাদের ধর্মের ইবাদত করার জন্য এই রামের মূর্তি নির্মাণ করছে, নাকি তারা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য নির্মাণ করতেছে? এটা প্রশাসন আপনারা খতিয়ে দেখবেন।
তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।